আপনি যদি পরিপূর্ণ আদর্শের কথা বলেন, আমি আধ্যাত্মিক আদর্শ লালন করি। যে আধ্যাত্মিক আদর্শকে বলা হয় সাইকো স্পিরিচুয়াল প্যারালেলিজম। সাইকো মানে কি মন, যখন মানুষের মন আধ্যাত্মিক চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে, সেই আদর্শ আমি লালন করি। সেই আদর্শ লালন না করলে পরে মানুষ মিথ্যাবাদী হতে বাধ্য, মানুষ শোষক হতে বাধ্য, তার দ্বারা কল্যাণ হবে না। সে যত বড় চেষ্টাই করুক না কেন, সৃষ্টিকর্তা সবার কল্যাণ চায়। সেই কল্যাণের মানসিকতা আপনার মধ্যে আনতে হলে সেই মনটা আপনার ওই অবস্থায় যেতে হবে। সুতরাং আমার চূড়ান্ত আদর্শ হচ্ছে সেই সাইকো স্পিরিচুয়াল প্যারালেলিজম, অর্থাৎ মানুষ আধ্যাত্মিক সমান্তরালতা। এটাই হচ্ছে আমার চূড়ান্ত আদর্শ। আর বৈশ্বিক জগতে, অর্থাৎ আমরা যে বেঁচে রয়েছি, দেহ যেখানে রয়েছে, সেখানে আমি কৃষক শ্রমিক জনতা লীগকেই আমি মনে করি একটা আদর্শ। এর দ্বারা জনগণের কল্যাণ আসবে। আমি বঙ্গবৃক্ষ বলেছি, আমাদের চিন্তা আপনাকে গ্রহণ করতে হবে। আপনার যে চিন্তা আছে সেটাই বাস্তবায়ন হোক, কিন্তু জনগণের কল্যাণের কথা বলছেন, ওখানে দূরে সরে যেতে পারবেন না। জনগণের কল্যাণ। আপনি আপনার মনের কথাগুলো বলবেন, একটু আগে যে কথাগুলো বলতেছিলেন আপনি ধারাবাহিকভাবে আপনি আপনার মতো চালিয়ে যান। আপনার পরিচয়টা দিয়ে পরিচয় দিয়ে। কেমন আছেন আপনি? আছি ভালো, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা, আপনি চায়রা শুনে গামছা প্রতীক নিয়ে মাঠে আছেন, তো এখন আপনার বর্তমান এবং সামনের দিনগুলো মানে কেমন দেখতেছেন আপনি, একটু বলবেন? আমি সামনের দিন সবসময় আলোময় দেখি, আলোকিত দেখি, অন্ধকার আমি দেখতে চাই না। আর যে বর্তমানে যে দ্বাদশ নির্বাচন হতে চলছে, সংসদীয় নির্বাচন, সেখানে আমি অংশগ্রহণ করেছি কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে, এবং আমি গামছা মার্কার প্রতীকে আমি এই অংশগ্রহণ করেছি। তবে নির্বাচন কাজটি করতে গিয়ে আমি লক্ষ্য করেছি যে নির্বাচন বিধি নিষেধ যেগুলি আছে সেগুলো প্রত্যেকটাই প্রায় লঙ্ঘন করা হচ্ছে। যেমন প্রতিটি ওয়ার্ডে একটি করে কেন্দ্র থাকার কথা, একাধিক কেন্দ্র রয়েছে। কেন একাধিক কেন্দ্র করা হলো? এটা কেন আইন প্রয়োগকারী সংস্থা বা নির্বাচন কমিশন থেকে লক্ষ্য করা হয় না এবং সেটা নিয়ন্ত্রণ করা হয় না। দ্বিতীয় হচ্ছে পোস্টার, যেভাবে পোস্টার ছাপানো হচ্ছে এবং যেভাবে পোস্টার লাগানো হচ্ছে, ইলেকট্রিক পোস্টে কোনো পোস্টার থাকার কথা না, কিন্তু ইলেকট্রিক পোস্টে ছাড়া প্রায় পোস্টার নেই। আর যে সাইজের পোস্টার করা হয়েছে সেই সাইজের পোস্টার কোনো কোনো জায়গার মধ্যে অনেক বড় বড় সাইজের পোস্টার করা হয়েছে, তার কোনো নিয়ন্ত্রণ নেই। আর আমি নিজে কোনো পোস্টার ছাপাইনি, কারণ আমার পোস্টার লাগানোর কোনো জায়গা নেই। এমনকি আমার বাসার সামনে গেটের উপরে পাশাপাশি দুটা ইলেকট্রিক পোস্ট আছে, এই দুটো পোস্টের মধ্যেই টানানো আছে অন্যদের পোস্টার। আমার জায়গা কোথায়? আর এতগুলি কেন্দ্র করছে, আমার কেন্দ্রের কোন জায়গাতে আমি দেখি না। তাই এই প্রধান নির্বাচন কমিশনারকে গতকাল বলেছিলাম যে এই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। উনি অবশ্য বলছেন যে প্রতিটি ওয়ার্ডে একটি করে কেন্দ্র থাকবে এবং বাকি কেন্দ্র যারা অতিরিক্ত কেন্দ্র তৈরি করছে তারা নিজ খরচে তাদের কেন্দ্র তুলে নেবে। কথাটা শুনে আমার ভালোই লাগছে, কিন্তু আদৌ সেই কেন্দ্রগুলি বর্তমান রয়েছে, তোলা হয় নাই। আরেকটি বিষয়, যে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে মাইক বাজানো যাবে 2টা থেকে রাত 8টা পর্যন্ত। আমি কালকে রাত্রি 9টায়ও দেখেছি এই স্টেশন রোডে 8 থেকে 10টা সিএনজি দুটি করে মাইক লাগে, তারা একসঙ্গে তারা চলছে। যেখানে প্রধান নির্বাচন কমিশনার এসে এই কথাগুলো বললেন, রাত্রি 9টায় কীভাবে এটা চলে? সুতরাং এই জিনিসগুলি তো রয়েছে, এছাড়া অবৈধ টাকার সরাসরি রয়েছে, আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবো না।
জনগণ সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেও না। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা যেটা আছে তারা কি জানে না কোন জায়গার মধ্যে কী হচ্ছে? কাজেই আমি নির্বাচন কমিশনারকে এই কথাই আমি বলছিলাম, এই বিষয়ে জেনারেল পাবলিক সেটা নিয়ন্ত্রণ করতে পারবে না। আপনাদের যে সমস্ত লোক রয়েছে, ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ রয়েছে, গোয়েন্দা রয়েছে, তাদের দ্বারাই এটা সম্ভব। তা না হলে যারা আজ অবৈধ টাকা ছড়াচ্ছে তারা জনগণের কল্যাণে কী কাজ করবে? কেন ময়মনসিংহ আজও সবচেয়ে খারাপ শহর, বাংলাদেশের সবচেয়ে খারাপ শহর হয়ে আছে? যেটা নাকি বিভাগীয় শহর ছিল, যেটা শিক্ষা সাহিত্যর একটা কেন্দ্র ছিল, কিন্তু সেটা আজ শিক্ষা পিছিয়ে গেছে, তার সাহিত্য সংস্কৃতিও পিছিয়ে গেছে, এবং তার যে উন্নতি, কোনো উন্নতির লক্ষণ আমরা লক্ষ্য করছি না। দিনকে দিন যেন আরও এই মানে তার অবনতির দিকে চলে যাচ্ছে। এই ময়মনসিংহ থেকে বাইর হয়ে গেল টাঙ্গাইল, এখান থেকে বাইর হয়ে গেল জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এমনকি কিশোরগঞ্জ, প্রত্যেকটা জায়গায় উন্নত হচ্ছে। আজ তাদের উদাহরণ দেই, যেমন টাঙ্গাইলের সঙ্গে উদাহরণ দেয় ময়মনসিংহের, জামালপুরের উদাহরণ দেয় ময়মনসিংহের। কেন ময়মনসিংহকে তারা উদাহরণ হিসেবে গ্রহণ করতে পারে না? কেন? বিভাগীয় শহর তো ময়মনসিংহ, তাহলে ময়মনসিংহকেই তো তারা উদাহরণ হিসেবে গ্রহণ করবে। আজও কেন সেই ময়মনসিংহ তিমিরেই রয়েছে? কেন মানে দুর্ভোগ আমাদের পোহাইতে হচ্ছে? কেন ময়মনসিংহ এই কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ময়মনসিংহ শহরে যেতে হলে প্রায় ঘণ্টাখানিক লেগে যায়? এটা কি, এর জন্য কি পাবলিক দায়ী? এটা কি পাবলিক দায়ী এর জন্য? মোটেও না। তাহলে এমত অবস্থা, এইটা নিরসন করার উপায় কাদের কাছে নিহিত রয়েছে? জনপ্রতিনিধি তারা তো এটা করতে পারতো, তা করে নাই কারণে জনগণের দুর্ভোগে ভুগছে। আর শিক্ষার কথা বলছেন, শিক্ষা তো ব্যাপক এখন বাণিজ্যের বিষয় চলে আসছে। শিশুদের শিক্ষা, মনে করেন যে একটা কিন্ডার গার্ডেনে ভর্তি করাবেন, 700 টাকার নিচে কোনো পার মান্থ কোনো বেতন নেই। তাহলে একজনের রিক্সাওয়ালা যদি 2-3 জন বাচ্চা থাকে, সে পড়াবে কী করে? তাকে তো অবৈধ পথ অবলম্বন করা লাগবে। তাহলে এই বিষয়টি শিক্ষা থাকবে জনগণের জন্য, শিক্ষা থাকবে জনকল্যাণের জন্য। সেটা কল্যাণ না হয়ে এলিট একটা গ্রুপের জন্য হয়েছে, কিন্তু সেখানে এই দরিদ্র লোকের কোনো প্রবেশের অধিকার নেই। এই বিষয়টি খুবই দুঃখজনক যে শিক্ষাকেও আমরা বাণিজ্য করছি। শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে ঠিকই, কিন্তু সেগুলি দরিদ্র মানুষের পড়ার কোনো সুযোগ নেই। আমি সেগুলি করতে চাই। আর এখানে যারা এতিম রয়েছে বা হিজড়া রয়েছে, তাদেরকে তো মানুষ হিসেবেই গণ্য করা হয় না। তারা যাতে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারে, সেই জন্য এক প্রাতিষ্ঠানিক রূপ নিতে হবে, যাতে এই এতিমরা মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারে এবং হিজড়ারাও যাতে কর্মক্ষম মানুষে পরিণত হয়। আর ভিক্ষাবৃত্তিকে চিরতরে নির্মূল করার এক অভিযান গ্রহণ করা হবে এবং সেখানে তাদেরকে প্রতিষ্ঠিত করা হবে, তাদের যেন ভিক্ষাবৃত্তি এখানে না থাকে। আর পানীয় জল যেটা নাকি আমরা পান করি, এই পান করার জলের মধ্যে থাকে আপনার ক্লোরিন, যেটা নাকি আমাদের কিডনিকে আস্তে আস্তে মানে ধীরে ধীরে সেটাকে ধ্বংস করে দিচ্ছে। কারণ ওর ভিতরে থাকে অক্সিজেন, এই অক্সিজেনগুলি আমাদের সেলকে ধ্বংস করে দেয়। সেটা মানুষের স্বাস্থ্যের অত্যন্ত খারাপ দিক এবং এই খারাপ দিকটি ধীরে ধীরে তাদেরকে আক্রান্ত করছে। আজ কিডনি রোগ এই জন্য বেড়ে যাচ্ছে, এই জন্য হৃদরোগ বেড়ে যাচ্ছে। তাই সেই পানীয় জলের একটি ব্যবস্থা সমস্ত ময়মনসিংহ এই সদরের মধ্যে আমি করতে চাই, যেখানে 1/2 লিটার করে পানি পাবে এবং পরিশোধিত পানি পাবে। সেখানে গোসল করার জন্য পানি নয়, সেটা কাপড় কাচা পানি নয়, কিন্তু পান করার পানি সেটা থাকবে বিনামূল্যে, ফ্রি, এই ব্যবস্থাটা থাকবে। আরেকটি বিষয় যে আমি কোঅপারেটিভ সিস্টেমে যে শ্রমিক জনতা আছে, তাদের কোঅপারেটিভ সিস্টেমের মধ্যে আওতায় এনে তারা যাতে তাদের এই দুর্ভোগের জীবন, তাদের কষ্টের জীবন, সেটা লাঘব বাড়াতে পারে। সেই জন্য শ্রমিককে কি করে বস্তুর মালিক করা যায়, জিনিসের মালিক করা যায়, সেই পদ্ধতি হচ্ছে কোঅপারেটিভ সিস্টেম। তার মাধ্যমে যদি আনতে পারি, তাহলে পরে দেখা যাবে যে আমাদের শ্রমিকেরা, আমাদের কৃষকেরা, তারা সবাই বাঁচতে পারবে। আর আমরা দেখতেছি আজ বড় বড় মানুষকে, বিশেষ করে যারা হয়তো ইন্ডাস্ট্রির মালিক, যেমন অটোমেটিক রাইস মিল, আপনারা জানেন কি যে অটোমেটিক রাইস মিল ক্যান্সারের একটা বড় কারণ। এই অটোমেটিক রাইস মিলের মাধ্যমে যে রাইস উৎপাদন করা হয়,
যে চাল উৎপাদন করা হয় সেই চালের মধ্যে ভিটামিন এ এবং বি বলে কোনো জিনিস থাকে না। যদি না থাকে তার জন্য আমাদের দেখা যাচ্ছে যে এই অ্যাফলাটক্সিন, আপনার রাইবোফ্লেভিন এবং থায়ামিন এটা না থাকার জন্য মুখে আলসার হচ্ছে, পেটে আলসার হচ্ছে, ক্ষুধা কমে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, এনার্জি যে ট্রান্সফার সেটা হতে পারছে না, মানুষ ধীরে ধীরে রোগে আক্রান্ত হচ্ছে। আমি চাই যে হলারের মাধ্যমে যে চাল উৎপন্ন হয় সেটা প্রায় ঢেঁকি চালের মতোই সেই ধরনের ছোট ছোট হলার মেশিন আমরা যদি সূর্যালোকের মাধ্যমে যদি করতে পারি তাহলে ব্যাপক একটা কর্মসংস্থান হবে এবং সেই অটোমেটিক রাইস মিলের চাল আমাদের জনগণ যাতে না খায় বা ওখান থেকে সরে আসে এই একটা প্রয়াস নেওয়া হবে এবং সেটা ধীরে ধীরে আমাদের এই শ্রমিকের হাতে সেটা চলে আসবে। আমি চাই যে আমাদের শ্রমিক বাঁচুক, শ্রমিকেরা ছোট ছোট ইন্ডাস্ট্রি গড়ে তুলুক, তারা কৃষি বিষয়ক ইন্ডাস্ট্রিগুলি গড়ে তুলুক এবং সেই ব্যাপারে ব্যাংকগুলি যাতে কাজ করতে পারে, ব্যাংকের সেই অর্থ যোগানদার যাতে অতি অল্প সুদে তাদেরকে সেই অর্থ দিতে পারে, এই ব্যবস্থাটা আমি করার জন্য আমার পক্ষ থেকে আমি প্রয়াস নেব। সুতরাং আমি চাই যে জনগণ এই দুর্ভোগ থেকে তারা মুক্ত হয়ে উঠুক, এই বিষয়টি আমার ভিতরে আগে থেকেই আসতেছিল। আমি যখন প্রফেসর ছিলাম কৃষি বিশ্ববিদ্যালয়ের, এমনকি ইকোনমিক্স ফ্যাকাল্টির ডিন ছিলাম, তখন আমি কোঅপারেটিভ মার্কেটিং সিস্টেমের ওদের আমি জিজ্ঞাসা করছি আপনারা তো এগুলি পড়ান, কিন্তু বাস্তবে সেটাকে বাস্তবায়িত করবেন কী করে, লোকের মধ্যে সেটাকে কল্যাণমূলকভাবে সেটা প্রয়োগ করবেন কী করে, সে ব্যাপারে কোনো দিক নির্দেশনা তারা দেখাতে পারে নাই। আমি তখন থেকে চিন্তা করছি এই কোঅপারেটিভ সিস্টেম ব্যর্থতার পিছনে কারণ কি, এই কারণগুলি আমি অবলোকন করেছি এবং সেগুলো দূর করতে পারলে আমাদের কৃষক জনতা তারা সুস্থভাবে বাঁচবে, তারা মানুষের মতো মানুষ হয়ে তারা বাঁচতে পারবে। এটাই হচ্ছে আমার স্বপ্ন। আমি আপনাদের আর কি বলবো, জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে পরে এই জিনিসগুলি করব। সর্বশেষে একটি কথা বলতে চাই, রাজনীতি আমার নেশা নয়, আমার পেশা নয়, আমার পেশা হোমিওপ্যাথি। আমি ময়মনসিংহের সমস্ত অঞ্চলে, বিশেষ করে সদরের সমস্ত অঞ্চলে এই হোমিওপ্যাথিকে, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে আমি ছড়াই দিতে চাই সুলভে চিকিৎসা পাওয়ার জন্য, যাতে মানুষ সুলভে চিকিৎসা পেতে পারে। এটা হচ্ছে আমার স্বপ্ন। সুতরাং আমার স্বপ্ন, জনগণের স্বপ্ন আমার মাধ্যমে বাস্তবায়িত হোক, আমি এই আশাবাদ ব্যক্ত করি। সুতরাং জনগণ যদি আমাকে এই গামছা মার্কায় ভোট দেয়, সেটা কাদের সিদ্দিকীর, বঙ্গবীর কাদের সিদ্দিকী, যিনি বাংলার প্রতিটি জমিনের প্রতিটি অঞ্চলে গিয়ে প্রতিটি মানুষের দুঃখ দুর্দশা বুঝে কৃষক শ্রমিক জনতা লীগের নেতৃত্ব দিচ্ছেন এবং প্রতিষ্ঠা করছেন, আমি তার জয়গান পেতে চাই। আর এই কৃষক শ্রমিক জনতার লীগের স্লোগান হচ্ছে নতুন শক্তি, নতুন চিন্তা, নতুন রাজনীতি। এই নতুনটা কি, সেটা হচ্ছে জনগণের কল্যাণ, শ্রমিকের কল্যাণ। সবাই সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক। আমি অবসরপ্রাপ্ত একজন প্রফেসর, কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন ডিন, সিন্ডিকেট মেম্বারও ছিলাম। গামছা প্রতীকে আমি লড়াই করছি। ময়মনসিংহ জেলার আমি একজন সদস্য ছিলাম, কিন্তু এখন কাদের সিদ্দিকী যিনি আমাকে জানেন, আমি প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। বঙ্গবন্ধুকে হত্যা করার পর কাদের সিদ্দিকী যে প্রতিরোধ আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেখানে আমি অংশগ্রহণ করেছিলাম। জামালপুর জঙ্গলদির যুদ্ধটি ছিল আমার জীবনের শেষ যুদ্ধ। সেই যুদ্ধে তৎকালীন সেকেন্ড ইন কমান্ড দুলাল বিপ্লব নিহত হয়, আমার কাছেই ছিল সেই দুলাল বিপ্লব। এইগুলি কাদের সিদ্দিকীর নিকটে রেকর্ড রয়েছে। তাই উনি যখন আমাকে বললেন যে এবার নির্বাচন করতে হবে, আমি সেটাকে ফেলতে পারিনি। আপনি যদি পরিপূর্ণ আদর্শের কথা বলেন, আমি আধ্যাত্মিক আদর্শ লালন করি। যে আধ্যাত্মিক আদর্শকে বলা হয় সাইকো স্পিরিচুয়াল প্যারালেলিজম। সাইকো মানে কি মন, যখন মানুষের মন আধ্যাত্মিক চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে, সেই আদর্শ আমি লালন করি। সেই আদর্শ লালন না করলে পরে মানুষ মিথ্যাবাদী হতে বাধ্য, মানুষ শোষক হতে বাধ্য, তার দ্বারা কল্যাণ হবে না। সে যত বড় চেষ্টাই করুক না কেন, সৃষ্টিকর্তা সবার কল্যাণ চায়। সেই কল্যাণের মানসিকতা আপনার মধ্যে আনতে হলে সেই মনটা আপনার ওই অবস্থায় যেতে হবে। সুতরাং আমার চূড়ান্ত আদর্শ হচ্ছে সেই সাইকো স্পিরিচুয়াল প্যারালেলিজম, অর্থাৎ মানুষ আধ্যাত্মিক সমান্তরালতা। এটাই হচ্ছে আমার
চূড়ান্ত আদর্শ। আর বৈশ্বিক জগতে অর্থাৎ আমরা যে বেঁচে রয়েছি, দেহ যেখানে রয়েছে সেখানে আমি কৃষক শ্রমিক জনতা লীগকেই আমি মনে করি একটা আদর্শ। এর দ্বারা জনগণের কল্যাণ আসবে। আমি বঙ্গবৃক্ষ বলেছি, আমাদের চিন্তা আপনাকে গ্রহণ করতে হবে। আপনার যে চিন্তা আছে সেটাই বাস্তবায়ন হোক, কিন্তু জনগণের কল্যাণের কথা বলছেন, ওখানে দূরে সরে যেতে পারবেন না। জনগণের কল্যাণ